সিনেমার শুরুতে আমরা দুজন মার্কিন মার্শাল এডি ড্যানিয়েল ও চাককে দেখতে পাই, যারা গভীর সমুদ্রের মাঝখানে থাকা একটি দ্বীপ যার নাম শাটার আইল্যান্ড সেখানে যাচ্ছে। সেখানে থাকা একটি মানসিক হসপিটাল, সেখান থেকে নাকি গত 24 ঘন্টায় একজন রোগী পালিয়েছে। এখন তাদের মিশন হলো সেই রোগীটাকে খুঁজে বের করা, এবং এই কারণেই তারা সেই দ্বীপটিতে যাচ্ছে। তো সিনেমার নাম হলো শাটার আইল্যান্ড। 2010 সালে মুক্তি পাওয়া সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্ক রাফেলো। আই গেস যারা সিনেমার প্রেমী তারা হয়তো এই সিনেমাটি আরো অনেক আগেই দেখেছেন। তারপরও আমি আজ সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। খুবই জনপ্রিয় একটি সিনেমা, এখন পর্যন্ত দেখে ফেলাটা স্বাভাবিক। তো টেডি ও চাক সেই আইল্যান্ডে এসে পৌঁছায়, যার নাম হলো শাটার আইল্যান্ড, যেখানে তাদেরকে ওয়েলকাম করে সেই দ্বীপের নিরাপত্তার দায়িত্বে থাকা ওয়ার্ডেন। যাওয়ার পথে টেডি সেই রোগীটি পালানোর ব্যাপারে ওয়ার্ডেনের কাছে বিস্তারিত জানতে চাইলে ওয়ার্ডেন বলে রেচেল সোলন্দর এই দ্বীপ থেকে পালানোর বিষয়টা খুবই রহস্যজনক। এই দ্বীপ থেকে বেরোনোর প্রধান রুট অর্থাৎ বন্দর ব্যতীত আর কোনো দ্বিতীয় এক্সিট পয়েন্ট নেই, যে বন্দরটা পুরোটাই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। তা সত্ত্বেও সে কয়েদি কিভাবে পালিয়েছে টেডিকে খুঁজে বের করতে হবে। তো তারা এইসব কথাবার্তা বলতে বলতে সেই হসপিটালে চলে আসে। সেখানে প্রবেশের আগে ওয়ার্ডেন এডওয়ার্ড টেডি ও চাকের কাছ থেকে তাদের বন্দুকগুলো নিয়ে নেয় এবং জানায় এই হসপিটালে মোট 3টা ভবন রয়েছে, ওয়ার্ড এ, বি এবং সি, যেখানে এই আইল্যান্ডে থাকা সব থেকে ভয়ঙ্কর কয়েদিদের রাখা হয়, যেখানে নাকি যেতে হলে ওর অথবা প্রধান ডাক্তারের অনুমতি নেওয়া লাগে। তারপর ওয়ার্ডেন এডওয়ার্ড তাদেরকে সেই হসপিটালের প্রধান ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন আমরা খেয়াল করতে পারি সেখানে থাকা কয়েদিগুলোকে দেখতে অ্যাবনর্মাল মনে হচ্ছিল। গায়ে কাটা ছেঁড়া দেখে মনে হচ্ছিল তাদেরকে সদ্য অপারেশন করা হয়েছে। তারপর টেডি ও চাক ডাক্তার কলির সাথে দেখা করে। এখানে ডাক্তার তাদেরকে রেচেল সোলান্দোর ব্যাপারে জানায়। সে পালিয়ে গিয়েছে, তার স্বামী প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তখনই মারা যায়। তখন থেকে নাকি রেচেল সোলান্দো এখানেই রয়েছে। বলে রাখি গল্পের সময়কাল হলো 1954 সাল। তার মানসিক অবস্থাও তেমন ভালো ছিল না, যার বশে সে তার 3 ছেলে মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করে ফেলে। তখন থেকে সে এখানে রয়েছে। কিন্তু সমস্যা হলো রেচেল সোলান্দো এখনও মনে করে তার বাচ্চারা জীবিত আছে। সেই ট্রমা থেকে বের করার জন্য তাকে থেরাপি দেওয়া হচ্ছিল, কিন্তু তার মধ্যেই রেচেল সোলান্দো এখান থেকে পালিয়ে যায়। তারপর ডক্টর কলি টেডি ও চাককে রেচেল সোলান্দোর সেই রুমটা দেখায় যেখানে তাকে রাখা হয়েছিল। সেখানে তদন্ত করে বুঝতে পারে সেই ঘরের সব কিছু, দরজা জানলা ঠিক মতো রয়েছে, ইভেন তার জুতো জোড়াও সেখানে রয়েছে। রেচেল যদি এখান থেকে পালিয়ে গিয়েও থাকে তবে সে খালি পায়ে হয়তো বেশি দূর যেতে পারেনি। তখন টেডি সেই ঘরে একটি কাগজের চিরকুট খুঁজে পায় যেখানে লেখা ছিল দ্য ল অফ 4 অ্যান্ড হু ইজ 67। সেখানে লেখাটির এক্সিট মানে তো কেউ বুঝতে পারছিল না। তখন টেডি সেই কাগজটিকে নিজের কাছেই রেখে দেয় এবং বলে সেই রাতে যারা যারা ডিউটিতে ছিল তাদের সবার সাথে সে কথা বলতে চায়। কথা মতো ডাক্তার কলি সবাইকে ডেকে পাঠায় এবং তদন্তের দরুন জানতে পারে সেদিন রেচেল সোলান্দোর সিকিউরিটির দায়িত্বে থাকা একজন গার্ড কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল। হতে পারে সেই সুযোগে সোলান্দো সেখান থেকে পালিয়েছে। উল্লেখ্য টেডি এখানে আরও জানতে পারে রেচেল সোলান্দোর যে ডাক্তার যিনি রেচেলকে নিয়ে চিকিৎসা করতেন, ডাক্তার সিয়ান, তিনি নাকি কিছুদিনের জন্য এই আইল্যান্ড থেকে বাইরে গিয়েছেন। বর্তমানে তিনি এখানে নেই। কথাবার্তা শেষে ডক্টর কলি টেডি ও চাককে আজকের রাতে তার কোয়ার্টারে ড্রিঙ্কসের জন্য অফার করে। সেখানে গিয়ে টেডি এই হসপিটালের আরেকজন ডাক্তার ডক্টর নরিনের সাথে সাক্ষাৎ হয়। ডক্টর নরিন একজন জার্মান ছিলেন, কিন্তু টেডি জার্মানদের পছন্দ করতেন না। যেমনটা বলেছিলাম, টেডি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল। জার্মানদের নৃশংসতার বিষয়ে টেডি অবগত ছিল। কথাবার্তায় তাদের মধ্যে কথা কাটাকাটি হতে তখন টেডি ডক্টর নরিনের কাছে এই হসপিটালের সকল রোগীদের ফাইল দেখতে চায়, কিন্তু ডক্টর নরিন সেটি না করে দেয়, যার কারণে টেডি রেগে বলে তারা নাকি এই তদন্তের কাজ আর করবে না। সকাল হতেই তারা এখান থেকে চলে। এখন রাতের বেলা চাক টেডিকে জিজ্ঞেস করে তারা কি আসলে সেখান থেকে চলে যাবে। তখন টেডি বলে তার এই কেসের বিষয়ে অনেক ডাউট রয়েছে। তার মনে হয় রেচেল সোলান্দো এই আইল্যান্ড থেকে একা পালায়নি, নিশ্চয়ই তাকে কেউ না কেউ এখান থেকে পালাতে সাহায্য করেছে। তখন রাতের বেলা ঘুমানোর সময় টেডি স্বপ্নে তার স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রীর নাম ডলোরেস। এখানে আসার পর থেকে টেডি তাকে এভাবে স্বপ্নে প্রায়শই দেখতে পায়। স্বপ্নে ডলোরেস তাকে জানায় রেচেল সোলান্দো নাকি এই দ্বীপে একা নেই, তার সাথে অ্যান্ড্রিউ লেডিস নামে আরেকজন লোকও রয়েছে এবং টেডি যেন যেভাবে হোক তাকে খুঁজে বের করে। এবার সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে বাইরে তীব্র জ্বর বইছে। তারা চাইলেও এই মুহূর্তে এই দ্বীপ থেকে বাইরে বেরোতে পারবে না, তাই তারা বাধ্য হয়ে আবার কেসের তদন্তের কাজে লেগে পড়ে। তারা এই হসপিটালের সকল রোগীদের কাছে একে একে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তের মাঝখানে টেডি তাদেরকে অ্যান্ড্রিউ লেডিসের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেখানে থাকা কেউই তার ব্যাপারে সঠিক তথ্য দিতে পারে না, কেউ তাকে চিনতই না। চাক তখন টেডিকে অ্যান্ড্রু লেডিসের ব্যাপারে জিজ্ঞেস করে যে কেন সে তাকে খুঁজছে। তখন টেডি বলে অ্যান্ড্রু লেডিস হলো তার স্ত্রী হত্যাকারী, তার কারণেই নাকি টেডির স্ত্রী ডলরেসের মৃত্যু হয়েছে। কিন্তু আদালতে যখন তাকে পেশ করা হয় তখন তাকে মানসিক রোগী বলে
মানসিক হাসপাতালে পাঠানো হয়। এখন টেডির মনে হচ্ছে সেই অ্যান্ড্রিউ লেডিস এই হাসপাতালেই রয়েছে। তার এই আইল্যান্ডের আসার কারণ নাকি শুধু রেচেল সোলান্দোকে খোঁজা নয়, তার সাথে সে অ্যান্ড্রিউ লেডিসকেও খোঁজা। এখানে আসার পর থেকে সে তাকে খুঁজে বেড়াচ্ছে। ওয়ার্ড এ ও বি সে খুব ভালো করেই খুঁজেছে, কিন্তু সেখানে খুঁজে পায়নি। টেডির মনে হচ্ছে সে ওয়ার্ড সিতে রয়েছে, সেখানে নাকি হসপিটালের সব থেকে ভয়ানক রোগীদের রাখা হয়। তখন চাক জিজ্ঞেস করে, তুমি কেন অ্যান্ড্রিউ লেডিসকে খুঁজছো? তখন টেডি বলে, 1 বছর আগে যখন সে অ্যান্ড্রিউকে দেখেছিল তখন তাকে পুরোপুরি অদ্ভুত দেখতে লাগছিল। তার শরীর কাঁচা ছেঁড়ার চিহ্ন দিয়ে ভর্তি, দেখে মনে হচ্ছিল তার শরীর দিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তারপর সে এই আইল্যান্ডের ব্যাপারে আরও ইনফরমেশন গ্যাদার করতে থাকে। তার দরুন সে জানতে পারে এই দ্বীপে নাকি রোগীদের শরীর নিয়ে বিভিন্ন প্রকারের এক্সপেরিমেন্ট করা হয়, যে এক্সপেরিমেন্টের মূল লক্ষ্য হলো তাদের নিয়ে বিভিন্ন যুদ্ধে এজ এ সৈনিক হিসেবে ব্যবহার করা। এটা একটা অবভিয়াস বিষয়, তারা এমনটি করলে তাদের আইনের কোনো ভয়ও থাকবে না, কেননা পাগলের কথা কেই বা শুনবে। চাক টেডির এইসব কথা বিশ্বাস করতে না চাইলে টেডি তখন জর্জ নয়েস নামে একজন ছেলের ব্যাপারে বলে। সে নাকি কিছু টাকার পরিবর্তে এই মানসিক গবেষণায় অংশ নেয়, কিন্তু তারপর থেকেই তার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, বিভিন্ন হ্যালুসিনেশন দেখতে থাকে, যার কারণে তাকে একজন মানসিক রোগী আখ্যা দিয়ে এই হসপিটালে পাঠানো হয়। 1 বছর এখানে চিকিৎসা শেষে বাইরে বেরোবার পর আবার সে 2জন মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলে, যার পর আদালতে নেওয়া হলে সে বলে তাকে যা ইচ্ছে শাস্তি দাও, তবে তাকে যেন আবার এই হসপিটালে পাঠানো না হয়। কিন্তু তার কথা না শুনে তাকে আবারও এই হসপিটালে পাঠানো হয়। তখন তার সাথে কথা বলে টেরি মোটামুটি নিশ্চিত যে এখানে রোগীদের উপর এক্সপেরিমেন্ট করা হয়। তখন তারা বাইরে এসব বিষয়ে আলোচনা করার প্রচণ্ড জ্বর শুরু হয়ে যায় এবং রুমে ফিরতে ফিরতে তাদের শরীর পুরোটাই ভিজে যায়, যার কারণে তারা সেখানে হসপিটালের কর্মীদের পোশাক পরে নেয়। তখন রাতের বেলা সেই হাসপাতালের আরও বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিরা আলোচনা করতেছিল, তখন যদি এই ঝড় বৃষ্টির কারণে পানি ভর্তি হয়ে যায় তবে করণীয় কি। তখন তাদের কথাবার্তায় ধরুন এদের শুনতে এই হাসপাতালে নাকি সর্বোচ্চ 66 জন কয়েদি আছে, কিন্তু রেচেল সোলান্দোর ঘরে পাওয়া চিরকুটে তো লেখা ছিল হু ইজ 67। টেডি এই বিষয়ে ডক্টর কোহলিকে জিজ্ঞেস করলে ডক্টর কোহলি এই সঠিক কোনো উত্তর না দিয়ে বলে রেচেল সোলান্দোকে পাওয়া গিয়েছে এবং সে বর্তমানে তার সেলে রয়েছে। যা শুনে টেডি ও চাক সবাই চলে যায় রেচেলের কাছে এবং তাকে গিয়ে প্রশ্ন করতে থাকে। রেচেলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, কিন্তু রেচেল সোলান্দো সেসবের কোনো সঠিক উত্তর দিতে পারে না। একটি সময় রেচেল টেডিকে নিজের স্বামী মনে করে জড়িয়ে ধরে, কিন্তু আবার সাথে সাথে ছেড়ে দেয় এবং বলে, তুমি তো আমার স্বামী নও। মূলত এসবের বোঝা যায় রেচেল সোলান্দোর মানসিক অবস্থা ভালো নয়। কিন্তু এইসবের মধ্যে আবার টেডি নিজের মৃত স্ত্রীর কথা মনে পড়ে এবং হঠাৎ করেই তার শরীরের অসুস্থ হয়ে পড়ে। তখন ডক্টর কোহলি তাকে কিছু ওষুধ দিয়ে শান্ত করে। রাতে ঘুমানোর সময় টেডি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকে, তার অতীতের ঘটনাগুলি, যেমন প্রথম বিশ্বযুদ্ধের কিছু দৃশ্য। তাছাড়াও স্বপ্নে সে রেচেল সোলান্দো ও অ্যান্ড্রিউ লেডিসকেও দেখতে পায় এবং তার স্ত্রী ডলোরেসকেও। ডলোরেস তাকে বলে অ্যান্ড্রিউ লেডিস নাকি এখনও বেঁচে আছে এবং এই দ্বীপেই রয়েছে। ডলোরেস চায় টেডি যেন তাকে খুঁজে বের করে এবং হত্যা করে। তারপর পরের দিন সকালে টেডির ঘুম ভাঙলে সে চাককে নিয়ে সবার লোকচক্ষুর আড়ালে ওয়ার্ড সিতে চলে যায়। টেডি মূলত এখনো অ্যান্ড্রিউ লেডিসকে খুঁজছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর টেডি সেখানে জর্জ নয়েসকে খুঁজে পায়। তার সারা শরীরে কাঁটা ছেঁড়ার চিহ্ন ছিল, দেখে মনে হচ্ছিল তার শরীরের উপর কোনো এক্সপেরিমেন্ট করা হয়েছে। টেডি এই ব্যাপারে জিজ্ঞেস করলে জর্জ নয়েস বলে, আমার এমন অবস্থার জন্য তুমি দায়ী। যা শুনে টেডি একটু অবাক হয় যে আমি আবার এমন অবস্থা কখন করলাম। যাই হোক, এসব কথা এক পাশে রেখে টেডি বলে, আমি যেভাবে হোক তোমাকে এখান থেকে বের করার একটা চেষ্টা করব। তখন জর্জ বল, তুমি এমনটা কখনোই করতে পারবে না। তোমার কি মনে হয় যে তুমি এখানে নিজের ইচ্ছায় এসেছো? যদি এমনটা ভেবে থাকো তবে পুরোটাই ভুল। তারা তোমার উপর নজর রাখছে শুরু থেকেই। এখানে তারা বলতে এই হসপিটালের কর্তৃপক্ষদের বোঝানো হয়েছে। জর্জ বলে, তুমি চাইলেও আর এখান থেকে বের হতে পারবে না যতক্ষণ না তারা এমনটি চায়। টেডি জর্জের এসব কথা কিছুই বুঝতে পারছিল না। তখন জর্জ চাক এর ব্যাপারে বলতে থাকে যে তুমি কি এর আগে চাকের সাথে কোনো কাজ করছো? ব্যক্তিগতভাবে তাকে আগে থেকে চিনতে বা জানতে নাকি? আসলে এসব কিছুই একটা বুঝে শোনা করা ষড়যন্ত্র। জর্জ বলে, তুমি তোমার স্ত্রীর স্বপ্নকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে, তবেই তুমি এই দ্বীপের আসল রহস্যের সম্পর্কে জানতে পারবে। হয়তো কিছুদিনের মধ্যে তোমাকে এই দ্বীপে থাকা লাইট হাউসে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করা হবে। আর টেডি এখন যাকে খুঁজছে অ্যান্ড্রিউ লেডিস, তাকেও সম্ভবত এই দ্বীপের লাইট হাউসে নিয়ে গিয়েছে এক্সপেরিমেন্ট করার জন্য। কথা শেষে টেডি চাককে নিয়ে বাইরে বেরিয়ে আসে।
তখন চাক বলে, আমি এখানে থাকা সকল রোগীদের ফাইল দেখছিলাম, যা দেখে সে নাকি জানতে পেরেছে অ্যান্ড্রিউ লেডিস এখনো এই দ্বীপেই রয়েছে, যার অর্থ হলো এই আইল্যান্ডে 66 নয় বরং 67 জন কয়েদি রয়েছে। তারপর টেরি চাককে সে লাইট হাউসের ব্যাপারে বলে এবং তাকে সাথে নিয়ে সেই লাইট হাউসের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তাগুলো দুর্গম হওয়ার কারণে চাক টেরির সাথে যেতে চায় না। তাই টেরি চাককে সেখানে রেখে একা একাই সেই লাইট হাউসের দিকে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে সে ভুল জায়গায় চলে এসেছে। তাই সে বাধ্য হয়ে পিছু হটতে থাকে। ফেরার পথে সে চাককে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। আশেপাশে একটু খোঁজাখুঁজির পর সে খাদের নিচে চাকে মরদেহ পড়ে থাকতে দেখে মনে হচ্ছিল এত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। টেডি বিষয়টাকে আরো বোঝার সেই পাহাড় বেয়ে নিচে নামতে থাকে। নিচে নেমে সে চাকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু পায় না। আর যে দেহ দেখে সে নিচে নেমেছিল সেটাও আসলে কোনো মৃতদেহ ছিল না, যে সেটা একটা সাদা পাথরের মতো ছিল, যেদিকে উপর থেকে দেখে মানুষের দেহের মতো মনে হয়। তখন টেডি একটু এদিক ওদিক খুঁজে দেখার পর সেখানে একটি গুহা দেখতে পায়, যার মধ্যে আগুন জ্বলছিল। দেখে মনে হচ্ছিল ভিতরে কেউ আছে। টেডি তখন উদ্গ্রীব হয়ে সেই গুহায় প্রবেশ করে টেডি সেখানে রেচেল সোলান্দোকে দেখতে পায়, যেখানে পালিয়ে এখানে লুকিয়ে আছে। কিন্তু টেডি তো রেচেল একটু আগে হসপিটালে তার ছেলে দেখেছিল, তাহলে সে এখানে কি করে আসলো? টেডি কিছুই বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। তাদের দুজনকে দেখতে পুরোটাই আলাদা ছিল। তখন মহিলাটি বলে, আমি আসল রেচেল সোলান্দো। এক সময় আমি এই হসপিটালে ডাক্তার ছিলাম, কিন্তু কোনোভাবে সে জানতে পেরে যায় এই হসপিটালে সবার আড়ালে রোগীদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়। যখন আমি এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলি তখন হসপিটাল কর্তৃপক্ষ আমাকেও পাগল বলে আখ্যা দেয়। তারা আমার উপরও এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল, কিন্তু তেমনটি করার আগেই আমি সেখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে আসি এবং এখানে লুকিয়ে আছি। ঘটনা হলো হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না এই খবরটি যেন বাইরে ছড়িয়ে পড়ে, এবং সে আরও বলে এই সমস্ত সব অপারেশন এক্সপেরিমেন্ট এই দ্বীপে থাকা সেই লাইট হাউসের মধ্যে করা হয়। আর এখন যেহেতু তুমি এসব ব্যাপারে জেনে গিয়েছো, তাই তোমাকেও তারা কোনো না কোনো অজুহাত দিয়ে এখানে আটকে রাখার চেষ্টা করবে, বাইরে বেরোতে দেবে না। তারপর রেচেল টেডিকে জিজ্ঞেস করে সে কি তাদের দেয়া কোনো জিনিস খেয়েছে, যেমন সিগারেট, ওষুধ, এমন কিছু। টেডি বলে হ্যাঁ, এইসব কিছুই সে খেয়েছে। তখন রেচেল সোলান্দো জানায় তোমার এসব খাওয়া উচিত হয়নি, কেননা এসবের মধ্যেই তারা ওষুধ মিশিয়ে রেখেছে, যার কারণে তোমার প্রচন্ড মাথা ব্যথা ও হাত কাঁপুনি শুরু হতে পারে। তখন টেডি নিজের হাতের দিকে দেখতে পায় সত্যিই তার হাতগুলো কাঁপছিল। তারপর সেই রাতটা সেখানে কাটানোর পর পরের দিন সকালে আবারও সেই হসপিটালে ফিরে আসে। সেখানে ফেরার পর ডক্টর কাউলি টেডিকে বলে যেহেতু রেচেল সোলান্দোকে পাওয়া গিয়েছে, সেহেতু টেডির কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আপাতত টেডি আসতে পারে। তখন টেডিও বলে যে হ্যাঁ, তাদের যতটুকু কাজ ততটুকু শেষ হয়ে গিয়েছে, তাই সে এই দিক থেকে বেরোতে চায়। সে তখন ডক্টর কৌলিকে জিজ্ঞেস করে সে কি তার পার্টনার চাককে দেখেছে। তখন ডাক্তার কৌলি অবাক হয়ে বলে তোমার পার্টনার চাক মানে? তুমি তো এখানে একাই এসেছো, তোমার সাথে কোনো পার্টনার আসেনি। যা শুনে টেডি রেচেল সোলান্দোর কথা মনে পড়ে। সে মনে করতে থাকে এরা সবাই হয়তো চাককে সে লাইট হাউসে নিয়ে গিয়েছে এক্সপেরিমেন্ট করার জন্য। তখন টেডি সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে সে লাইট হাউসের কাছে চলে আসে এবং সেখানে দায়িত্বে থাকা একজন গার্ডকে অজ্ঞান করে সে লাইট হাউসের ভিতরে চলে আসে। কিন্তু সেখানে প্রবেশ করে টেডি দেখতে পায় সেখানে এমন কিছু নেই যা দেখে বোঝা যাবে এখানে কোনো প্রকারের এক্সপেরিমেন্ট এরকম কিছু হয়। তখন আরেকটা রুমে প্রবেশ করলে টেডি ডক্টর কলিকে দেখতে পায়, কিন্তু টেডি সেই লাইট হাউসে কোনো জায়গায় চাককে খুঁজে পায় না। টেডি কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখানে আসলে কি হচ্ছে। টেডি তখন এইসব ব্যাপারে ডক্টর কলিকে জিজ্ঞেস করলে ডক্টর কলি তাকে শান্ত হয়ে চেয়ারে বসে বলে, কিন্তু টেডি ডক্টর কলিকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে এবং বলে আমি আসল রেচেল সোলান্দোকে খুঁজে বের করেছি এবং তার মাধ্যমে আমি জানতে পেরে গিয়েছি যে এই আইল্যান্ডে কি হয়। তোমরা আমাকে ইচ্ছে করে গত 2 দিন ধরে ভুলভাল ওষুধ খাওয়াচ্ছ যাতে আমাকে পাগল প্রমাণ করতে পারো এবং আমার উপর এক্সপেরিমেন্ট করতে পারো। এখন আমার মনে হচ্ছে তোমরা আমার পার্টনার চাকের উপরও সেই এক্সপেরিমেন্টটা করতে চলেছো, কেননা আমি তাকে খুঁজে পাচ্ছি না। তখন ডক্টর কলি বলে যে না, তোমাকে 2 দিন নয় বরং বিগত 2 বছর ধরে এই ওষুধটি খাওয়ানো হচ্ছে এবং তুমি সাম্প্রতিক দিনগুলোতে ওষুধটি ঠিক করে খাচ্ছ না, যার কারণে তোমার এই সমস্যাগুলি দেখা যাচ্ছে। তখন টেডি বলে আমাকে দেখতে কি পাগলের মতো মনে হয় যে বিগত 2 বছর ধরে কেউ আমাকে ওষুধগুলো খাওয়াচ্ছে আর আমি জানতেও পারছি না। তখন ডক্টর কৌলি বলে না, তুমি বিগত 2 বছর ধরেই এই হসপিটালে আছো একজন রোগী হিসাবে। যা শুনে টেডি আবারও কথাটিকে তেমন গুরুত্বের সাথে নেয় না, বলে আমি একজন গোয়েন্দা এবং এখানে এসেছি রেচেল সোলান্দোর কেস নিয়ে কাজ করতে। ডক্টর কৌলি বলে হ্যাঁ, তুমি আগে একজন পুলিশ ছিলে, কিন্তু এখন নও, এখন তুমি এই হসপিটালের একজন রোগী যার চিকিৎসা করা হচ্ছে। বিষয়টি প্রমাণ করার জন্য ডক্টর কৌলি টেডিকে তার ডকুমেন্টগুলো দেখায়, যেখানে তার এখানে শুরু থেকে এখন পর্যন্ত সকল চিকিৎসার রেকর্ডগুলি
রেকর্ড ছিল, কিন্তু টেরি তো কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছে না। সে রেগে গিয়ে ডক্টর কলিকে জিজ্ঞেস করতে থাকে তার পার্টনার চাক কোথায়। ডক্টর কলি তখন উপায় না পেয়ে অন্যভাবে বোঝাতে থাকে। বিষয়টাকে ক্লিয়ার করার জন্য একটি বোর্ড দেখায় যেখানে টেডির রুলস অফ 4 এর ব্যাপারে লেখা ছিল। যেখানে টেডি, যার আসল নাম হলো অ্যান্ড্রিউ লেডিস, সেটিকে সে কল্পনায় এডওয়ার্ড ড্যানিয়েলস এবং তার স্ত্রী ডলরেস চ্যানেলকে রেচেল সোলান্দো নামে মস্টিসকে নিজেরই একটা কাল্পনিক চরিত্র বানিয়ে রেখেছে। 2 বছর আগে তুমি একটা অপরাধ করেছো যার শাস্তিস্বরূপ তোমাকে এখানে আনা হয়েছে, কিন্তু তোমার মানসিক অবস্থা ভালো না থাকার কারণে তুমি নিজেই নিজের মস্তিষ্কের মধ্যে এসব কাল্পনিক চরিত্র বানিয়েছো, যার চিকিৎসা আমরা অনেকদিন ধরে করছি, কিন্তু তার কোনো সুফল পাওয়া যাচ্ছিল না। কল্পনায় তুমি একজন পুলিশ অফিসার হলেও বাস্তবে তুমি একজন রোগী এবং খুনি। অ্যান্ড্রিউ লেডিসকে খুঁজছো, সেটা আর কেউ নয়, সেটা তুমি নিজে, অর্থাৎ তুমি নিজেই নিজেকে খুঁজে বেড়াচ্ছ। তখন সেখানে তাদের মধ্যে কথাবার্তার দরুন চাক সেখানে চলে আসে, যাকে দেখে টেরি খুশি হলেও পরে চাক বলে যে আমার নাম চাক নয়, বরং আমার নাম হলো ডক্টর শিয়ান, আর আমি হলাম তোমার চিকিৎসক। আপনাদের শুরুর দিকে ঘটনাটা হয়তো মনে আছে। তদন্তের দরুন জানতে পেরেছিলাম এই হসপিটালে একজন ডাক্তার যার নাম ডক্টর শিয়ান, তিনি কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাইরে গিয়েছিল, যার আসল কারণ হলো ডক্টর শিয়ান, যাতে চাক সেজে টেরি, যার আসল নাম অ্যান্ড্রিউ লেডিস, তার সাথে থেকে তার গতিবিধির উপর নজর রাখতে পারে। এইসব শোনার পর অ্যান্ড্রিউ কিছুই বুঝতে পারে না। রেগে সে টেবিলে থাকা একটি বন্দুক নিয়ে ডক্টর কলির উপর ফায়ার করতে থাকে, কিন্তু সেই গুলি ডক্টর কলির কোনো ক্ষতি করতে পারে না। অ্যান্ড্রু খেয়াল করতে পারে যে সেই বন্দুকটি আসল নয়, প্লাস্টিকের তৈরি, যার কারণে ডক্টর কলির কোনো ক্ষতি হয়নি। তারপর ডক্টর কলি ও ডাক্তার শিয়ান অ্যান্ড্রুকে তার অতীতের ব্যাপারে মনে করতে বলে। তারা তাকে তার স্ত্রী বাচ্চাদের ছবি দেখায় যাতে অ্যান্ড্রুর মনে করতে আরও সুবিধা হয়, যা দেখে অ্যান্ড্রু আস্তে আস্তে তার পূর্বের ঘটনাগুলি মনে পড়তে থাকে। তারপর আমরা অ্যান্ড্রুর অতীতের ঘটনাগুলি দেখতে পাই। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলি দেখে তার মানসিক অবস্থা অবনতি হতে থাকে। এখানে তার স্ত্রীর অবস্থাও ভালো ছিল, সেও অ্যান্ড্রুর মতো মানসিক অসুস্থতায় ভুগছিল। তাদের 3টি বাচ্চা ছেলে মেয়েও ছিল। অ্যান্ড্রু মানসিক অবস্থা সচল রাখার জন্য প্রচুর পরিমাণে মদ খেত, যার কারণে সে তার পরিবারের স্ত্রী বাচ্চাদের তেমন সময় দিতে পারত না। একদিন অ্যান্ড্রু তার কাজ শেষ করে বাসায় ফিরলে দেখে তার স্ত্রী ডলরেস তার 3 বাচ্চাকে মেরে বাড়ির পিছনে নালায় ফেলে দিয়েছে, যা দেখে অ্যান্ড্রু নিজেকে কোনোভাবেই সামলে উঠতে না তার নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করে ফেলে। এই মুহূর্তটা অ্যান্ড্রু কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং সেই ট্রমা থেকে বের হতে না পেরে সে নিজের মস্তিষ্কে একটি আলাদা জগৎ বানিয়ে ফেলে, যেখানে তার নাম হলো টেরি ড্যানিয়েলস এবং সে এই আইল্যান্ডে একজন ডিটেকটিভ হিসেবে এসেছে রেচেল সোলান্দোকে খুঁজতে। হসপিটাল কর্তৃপক্ষ এই রোগের ব্যাপারে অবগত ছিল এবং তাকে সুস্থ করার জন্য তারাও অ্যান্ড্রুর এই কাল্পনিক তদন্তে নিজেদেরকে সামিল করে। চাক, যাকে অ্যান্ড্রু তার পার্টনার ভাবত, সে তারই চিকিৎসক, অ্যান্ড্রুর সাথে পার্টনার হিসেবে অভিনয় করতে থাকে যাতে সে তার সম্পূর্ণভাবে ঠিক করে তুলতে পারে। উল্লেখ্য, এখানে এর আগের রাতে অ্যান্ড্রু যে রেচেল সোলান্দোকে দেখেছিল তার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না। অ্যান্ড্রু তাকে পুরোটাই কাল্পনিকভাবে সাজিয়েছে। তারপর অ্যান্ড্রু সবার সামনে তার সত্যতা কনফেস করে যে এতদিন সে যেগুলি করেছে তা আসলে তার কাল্পনিক দুনিয়া ছিল, যার বাস্তবের সাথে কোনো সম্পর্কই ছিল না। তখন ডক্টর কলি বলে, তুমি এর আগেও বেশ কয়েকবার সত্যতা বুঝতে পেরেছিলে, কিন্তু পরের দিন সকাল হতেই আবার সবকিছু ভুলে গিয়ে কাল্পনিক জগতে ফিরে যেতে। তবে এবার আমরা চাই তুমি এই সত্যিটাকে মেনে নাও এবং মনে রাখার চেষ্টা করো, যাতে তোমার এই রোগ পুরোপুরি ঠিক হয়ে যায়। পরের দিন সকালবেলা অ্যান্ড্রুকে দেখি সে সেই হসপিটালের সিঁড়িতে বসে রয়েছে। তখন ডক্টর শিয়ান তার পাশে এসে তাকে জিজ্ঞেস করে, তাহলে এখন আমাদের কি করা উচিত বস? তখন অ্যান্ড্রু বলে, আমাদেরকে যত দ্রুত সম্ভব এই দ্বীপ থেকে বাইরে বেরোতে হবে চাক, যাতে এই হসপিটালের বেআইনি কাজগুলোকে আমরা বাইরে এক্সপোজ করতে পারি। যা শুনে ডক্টর শিয়ান ডক্টর কলির দিকে তাকিয়ে মাথা নাড়ায়, যার অর্থ এতদিন অপেক্ষা করার পরও তাদের চিকিৎসা সম্পূর্ণ হয়নি। অ্যান্ড্রু গতরাতে কিছু সময়ের জন্য বাস্তবতা বুঝতে পারলেও এখন আবার সে তার কাল্পনিক জগতে ফিরে গিয়েছে, যেখানে তার নাম হলো টেরি ড্যানিয়েলস। যা দেখে সেখানে ডাক্তাররা ঠিক করে এখন যেহেতু আর কোনো উপায় নেই, তাই তারা অ্যান্ড্রুকে ব্রেন অপারেশন করাবে যাতে তাকে শান্ত রাখা যায়। সিনেমার শেষ সিনে অ্যান্ড্রু তার পার্টনার চাকে একটি কথা বলে যে, উইচ উড বি ওর্স টু অ্যালাইভ অ্যাজ এ মনস্টার অন টু ডাই অ্যাজ এ গুড ম্যান। যা বলে অ্যান্ড্রুর সামনে হাঁটতে থাকে এবং সিনেমাটি এখানেই শেষ হয়। সিনেমার শেষ কথাটির দ্বারা আমরা বুঝতে পারি অ্যান্ড্রু তার সততা বুঝতে পেরে গিয়েছে। তারপরও সে ইচ্ছে করে এমন ভান করছে যে সে আবার তার কাল্পনিক দুনিয়ায় ফিরে গিয়েছে, যাতে তারা অ্যান্ড্রুর ব্রেনের চিকিৎসা করে। অ্যান্ড্রু তার সততা মেনে নিতে পারছে না। সে বুঝতে পেরে গিয়েছে যে তার নাম অ্যান্ড্রু লেডিস এবং সে নিজে তার স্ত্রীকে হত্যা করেছে। সে তার বাচ্চাদের মৃত্যু ঠেকাতে পারেনি। সে এইসব গিল্ট নিয়ে বেঁচে থাকতে চায় না। সে জানে সে কি করেছে, তাই সে নিজের শাস্তি নিজেই বেছে নিচ্ছে।
আর এটা কোনো পাগলের কথা নয়, এটা একজন সচেতন মানুষের শেষ সিদ্ধান্ত।